অতীতের কথা বলে, বই বর্তমানের কথা বলে, বই ভবিষ্যতের কথা বলে। তাই বই আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। সেই বই নিয়ে এই মেলা, অমর একুশে বইমেলা। বইমেলা প্রাঙ্গণ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি ইকবাল খন্দকার। শুরু করছি আমাদের প্রতিদিনকার আয়োজন আলোঘর প্রকাশনা বইমেলা প্রতিদিন। আশা করছি সবাই ভালো আছেন। আশা করছি আগামী কিছুটা সময় আমাদের সঙ্গেই থাকবেন। আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা লেখকদের সঙ্গে কথা বলি, প্রকাশকদের সঙ্গে কথা বলি, পাঠকদের সঙ্গে কথা বলি আর দিয়ে থাকি নতুন বইয়ের খোঁজ খবর। আজও এর ব্যতিক্রম হবে না। মূল আয়োজনে যাব তার আগে বলি আলোঘর প্রকাশনা দিশা পরিচালিত একটি সামাজিক উদ্যোগ। চলুন তাহলে মূল আয়োজনে প্রবেশ করি। দর্শক, আপনারা দেখছেন আলোঘর প্রকাশনা বইমেলা প্রতিদিন। অনুষ্ঠানের এই পর্যায়ে থাকছে আমাদের প্রতিদিনকার সেগমেন্ট আজকের আলোঘর প্রকাশনা। আপনারা জানেন এই সেগমেন্টে আমরা আলোঘরের নির্বাচিত বইয়ের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিয়ে থাকি। আজ পরিচয় করিয়ে দেব 5টি বিশেষ বইয়ের সঙ্গে। প্রথমে হাতে নিলাম যে বইটি, এই বইটির নাম কীর্তিমানের কথা। কীর্তিমানের কথা এই বইটিতে সাক্ষাৎকার আছে কীর্তিমানদের কথা। বইটির রচয়িতার নাম শেখ মেহেদী হাসান। আপনারা যারা জ্ঞানী মানুষের বা কীর্তিমানের সাক্ষাৎকার পড়তে চান, জানতে চান, তাদের জন্য এই বইটি। এবার হাতে নিচ্ছি যে বইটির নাম করিডোর। বইটির রচয়িতার নাম মোহাম্মদ বশির আহমেদ। যারা উপন্যাস পছন্দ করেন তাদের জন্য এই বইটি, কারণ এটি একটি উপন্যাস। এবার যে বইটি হাতে নিলাম এই বইটির নাম বৈষম্যবিহীন বাংলাদেশের সন্ধানে। বইটির রচয়িতার নাম মোহাম্মদ আব্দুল মজিদ। বৈষম্যবিহীন বাংলাদেশ আমরা আসলে সবাই খুঁজছি। এবার যে বইটি হাতে নিলাম এই বইটি একটি অনুবাদ বই। এম.এন. আমিন অনুবাদ করেছেন। আর বইটির নাম দ্য প্রিন্স নিকোলো মেকিয়াভেলি। অনুবাদ যিনি করেছেন তার নাম তো বললাম। যারা আপনারা অনুবাদ পছন্দ করেন, বিদেশি সাহিত্য সম্পর্কে জানতে চান, তাদের জন্য এই বইটি। সবশেষে হাতে নিলাম যে বইটি, এই বইটির মূল রচয়িতার নাম ব্রাম স্টোকার। বইটির নাম বিশ্বখ্যাত পিশাচ উপন্যাস ড্রাকুলা। রূপান্তর করেছেন বাংলা ভাষায় অনিশ দাস অপু। আপনারা যারা ড্রাকুলা, ভূত, দৈত্য, পিশাচ এই ধরনের বই পছন্দ করেন বা তোমরা যারা পছন্দ করো তাদের জন্য এই বইটি। দর্শক, আজকের আলোঘর প্রকাশনা এই যে সেগমেন্টটা, এই সেগমেন্ট শেষ করছি। তবে বইমেলা জুড়ে নানা রকম আয়োজন আছে, সেই আয়োজনগুলিতে যাব। আর এই বইগুলো আপনারা পাবেন আলোঘর প্রকাশনার 508, 509, 510 নাম্বার স্টলে। দর্শক, আমি একজন প্রকাশকের সঙ্গে কথা বলবো। তিনি বাঁধন পাবলিকেশনসের প্রকাশক শেখ শাহরুল আলম। শাহরুল ভাই কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? ভালো আছি। আমরা কারো মুখে একটু হতাশার কথা শুনছি এই বছরের বইমেলা নিয়ে। কিন্তু আপনি বলছিলেন যে এই গলিতে, যদিও একটু দূরে, অর্থাৎ মূল জায়গাটা থেকে একটু দূরে আপনাদের এখানে প্রকাশনীর অবস্থানটা, কিন্তু আপনি বলছিলেন ভালো বিক্রি। এই যে আশার কথাটা, প্রত্যাশার কথাটা, মানে হতাশার বাইরে গিয়ে কথা বলাটা, এটা খুব কম মানুষের মুখ থেকে শোনা যায়। আশাবাদী মানুষের মুখ থেকেই সম্ভব। তবু একটু জিজ্ঞেস করি যে আপনার কোন বইগুলি একটু ভালো যাচ্ছে বেশি? আমার কাছে আসলে আহমদ ছফার বই ভালো চলে এবং সমরেশের বই ভালো চলে। কিছু ক্লাসিক বই আছে, চিরায়ত বই, সেই বইগুলিও মোটামুটি চলে। আর আমি ব্যাকওয়ার্ড প্লেসে, সামনের দিকে যারা পড়ে তাদের একটু বেচা বিক্রি একরকমের, আমাদের বিক্রিটা একটু ভিন্ন। কারণ এত পিছনে মানুষ চেষ্টা করলেও আসে না এবং খুঁজেও পায় না। যদি বাঁধন পাবলিকেশনসের একটা বই দরকার হয়, সে ঘুরতে ঘুরতে অনেক সময় পায়, অনেক সময় পায় না। তারপরে আলহামদুলিল্লাহ বিক্রি অন্যান্য দিনের থেকে বিক্রি প্রতিনিয়তই বাড়তেছে। বইমেলার মাঠে স্টলের অবস্থানটা একটা অনেক বড় বিষয়, কারণ সহজে পাওয়া না পাওয়ার একটা ব্যাপার থাকে। তো এত দূরে এসে আহমদ ছফা বা চিরায়ত সাহিত্যগুলি খুঁজে নিচ্ছে, আপনার কি মনে হয় নতুন সাহিত্যিকরা সেভাবে আকৃষ্ট করতে পারছেন না পাঠকদের যেভাবে করে গেছেন পুরনোরা? না, নতুন অনেকেই তো উঠে আসছে, যেমন শাহাদাত হোসেন, না কি যেন শাহাদাত হোসেন, তার বই চলে, মৌরি মরিয়মের বই চলে এবং নতুন যারা আসতেছে তাদের বই চলতেছে। তো আপনার এখানে নতুনদের কেমন প্রাধান্য দেন আপনি? আমি আসলে নতুনদের, পুরানদের পাশাপাশি নতুনদেরও জায়গা দেই এবং লেখকও তৈরি করি। আমার কাছে শব্দদাহন একটা বই আছে। শব্দদাহন এটা হচ্ছে নতুন যারা লেখালেখি করে তাদের একটি প্ল্যাটফর্ম। এই বছর 85 জন কবি এবং 28 জন লেখকের সমন্বয়ে একটা বই আসছে। একজন লেখককে তুলে আনার ক্ষেত্রে প্রকাশক হিসেবে কি ধরনের ভূমিকা আপনি রাখেন বা আপনার কাজের পদ্ধতিটা আসলে কি? কাজ করতেছি এখান থেকে লিটল ম্যাক যেভাবে করতো, আমি কিন্তু সেই পদ্ধতি অবলম্বন করতেছি। অর্থাৎ
এখানে সবার সংকলন বেরোবে, এখান থেকে আমি এবার সিলেক্ট করছি, আমি 3 জনকে এখান থেকে করব যে আগামীতে তোমরা লেখালেখি করো, ভালো করবে আশা করি। যাদের লেখার ধাঁচ ভালো, যাদের সাহিত্যের ধারাবাহিকতা টানে, আমি তাদেরকে এখান থেকে সিলেক্ট করে এখানে থেকে আমি লেখক বের করে নিব ইনশাল্লাহ। এই প্রচেষ্টা অব্যাহত থাকুক এবং সফল হোক সেই প্রত্যাশা করি। আপনার জন্য শুভকামনা, আপনার প্রতিষ্ঠানের জন্য শুভকামনা। ভালো থাকবেন। কাজী টেলিভিশনকেও শুভকামনা। দর্শক, আমাদের প্রিয় বিক্রয়কর্মী, তারা আপনাদের খুব কাছের মানুষ হন বইমেলায়, কারণ তারা পছন্দের বইটি আপনাদের হাতে তুলে দেন। একজন বিক্রয়কর্মীর সঙ্গে কথা বলবো। কি নাম আপনার? জি, আমার নাম সুমাইয়া সরকার দিনা। দিনা, এই যে বইমেলায় আপনার আশা একজন বিক্রয়কর্মী হিসাবে, কিন্তু পাঠক হিসেবে কখনো না কখনো এসেছেন, সেই আশাটা কেমন ছিল আর এখন কেমন? অর্থাৎ শুধুমাত্র ঘুরতে এসেছিলেন আগে, আর এখন বই তুলে দিচ্ছেন পাঠকের হাতে, কেমন লাগে? আলহামদুলিল্লাহ ভালো, মানে আমি এটা উপভোগ করি। আমার কিনতে আসার থেকে পাঠকের কাছে বই তুলে দেওয়াটাই ভালো লাগে। যখন এই দায়িত্ব পালন করেননি অথবা করবেন না, তখন তো নিশ্চয়ই বইমেলায় এসেছিলেন অথবা আসবেন নাকি? হ্যাঁ, অবশ্যই আসব। আর আমি আমার চিন্তা ভাবনা এমন আছে যে আমি যতদিন ইডেনের আশেপাশে আছি বা ঢাকায় আছি, আমি বইমেলাতে কাজ করব। যে বইগুলো তুলে দেন পাঠকের হাতে একটা প্রকাশনা প্রতিষ্ঠান থেকে, সেখানেও তো কোনো কোনো বই ভালো লেগে যায়, যায় না? হ্যাঁ, অবশ্যই আছে। তো আমি অনেকগুলাই বাছাই করে রেখেছি, লিস্টে রেখেছি যে আমার এই বইগুলো পড়বো। মানে দর্শক, বিক্রয়কর্মীর সঙ্গে কথা বলছিলাম। তিনি বলছিলেন কী ধরনের বই পাঠকের হাতে তুলে দেন আর কী ধরনের বই তার নিজের পছন্দ। বইমেলায় আসবেন, বিক্রয়কর্মীর সঙ্গে কথা বলে বই সংগ্রহ করবেন। দর্শক, আমার হাতে যে বইটি আছে, বইটির নাম মানুষ একটা সংখ্যা মাত্র। বইটির রচয়িতার নাম এনাম রাজু, তার সঙ্গে কথা বলবো। মানুষ একটা সংখ্যা মাত্র কবিতার বই নাকি? জি, কাব্যগ্রন্থ। আপনি কবি, আপনি সম্পাদক, কোন পরিচয়টা দিতে বেশি পছন্দ করেন? কবি হিসেবে পরিচয় দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। সম্পাদক হিসেবে মানে পরিচয় দেওয়ার মতো কিছু না, আসলে এখন সংকলক হিসেবে পরিচয় দিতে মনে হয় যে স্বাচ্ছন্দ্য বোধ করি। সংকলনে যেই লেখাগুলো থাকে সেগুলো তো চোখ বুলাতে হয়, আপনাকে দেখতে হয়, কোনোটার উপর কলম চালাতে হয়, মানে সেই কাজগুলো তো করতে হয় নাকি? হ্যাঁ, তা তো অবশ্যই, কিছু তো কাজ করতেই হয় সম্পাদনা করতে গেলে। আসলে সম্পাদনা এই পরিচয়টা একটু আমার ক্ষেত্রে মনে হয় সংকীর্ণ, কারণ আমি পত্রিকায় যে লেখাগুলো ছাপি, বিশেষ করে সবগুলো এদেশের খ্যাতিমান লেখকদের, যার কারণে তাদের লেখায় খুব কম কলম চালানো হয়। আর কলম চালানোর আগে লেখকদের কাছ থেকে আমাকে অনুমতি নিতে হয়। সেক্ষেত্রে অনুমতি যখন নিতে যাই তখন তারাই একটা দিক নির্দেশনা দেয়। সেক্ষেত্রে আসলে সম্পাদনা ওই ঘুরে আমাকে সংকলকই বলা চলে। ধরলা, তার মানে নামের মধ্যে একটা ব্যাপার আছে যেটা আমাদের মাটির কাছের, মানুষের কাছের। সেখানে যারা লেখেন তারা অনেকেই প্রতিষ্ঠিত, আবার অনেকেই নতুন। নতুনরা কতটা উঠে আসছে বলে আপনি মনে করেন? এটা আমার জীবনে একটা মানে খুব একটা সারপ্রাইজিং ব্যাপার যে আসলে আমার পত্রিকা দিয়ে আমি কুড়িগ্রাম থেকে, বিশেষ করে আমি সারা বাংলাদেশের কথা না বলে, যে আমার যেহেতু জেলা শহর কুড়িগ্রাম থেকে কিছু লেখককে আমি তুলে ধরেছিলাম, যারা এখন বাংলাদেশের জাতীয় দৈনিকে নিয়মিত লিখতেছেন। তাদের প্রথম লেখাই ছিল ধরলা দিয়ে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, মানুষ একটা সংখ্যা মাত্র, এনাম রাজুর লেখা এই বইটি প্রকাশ করেছে প্রকাশনা প্রতিষ্ঠান চমন প্রকাশ। আপনারা সংগ্রহ করতে পারেন। দর্শক, আমি এখন অবস্থান করছি প্রকাশনা প্রতিষ্ঠান রুদ্র ছায়া প্রকাশের স্টলের সামনে। কথা বলছি প্রতিষ্ঠানটির প্রকাশক আহমেদ রৌফের সঙ্গে। কেমন আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? ভালো আছি। আপনি প্রকাশক, আপনি সম্পাদক। সম্পাদনার বিষয়টা নিয়ে একটু পরে কথা বলবো, আগে প্রকাশক পরিচয়টা নিয়ে কথা বলি। এই বছর কি ধরনের বই আনলেন? এবছর যে বইগুলো এসেছে বেশিরভাগ কবিতা, তার মধ্যে ছোট গল্প আছে, উপন্যাস আছে। তো রৌদ্রছায়া প্রকাশের বেস্ট সেলার দুটি বইয়ের কথা যদি বলি, সেটা হলো তোহরা মঞ্জিল নামের একটি উপন্যাস আর ছোট গল্পের অপরাহ্নের গল্প। এই যে আবৃত্তির নির্বাচিত 100 কবিতা, কিভাবে নির্বাচন করলেন কবিতাগুলো? আসলে আমি প্রথমেই যখন ভেবেছি যে আবৃত্তির নির্বাচিত কিছু কবিতা নিয়ে কাজ করব, তার মধ্যে যে 100 কবিতা 100 জনের নয়,
100 কবিতা হলো এক একজনের 5টি করে কবিতা সংক্ষিপ্ত পরিচিত, এভাবে আপনার 100 কবিতার বই হয়েছে। তো নির্বাচিত করলাম যে আমরা প্রথমেই লেখা আহ্বান করেছি, তারপরে অনেক লেখা এসেছে, সেখান থেকে আবৃত্তিযোগ্য কবিতাগুলো আমরা নির্বাচন করেছি এবং সেই 20 জনের লেখককে নিয়ে এই বইটি সম্পন্ন করেছি। এই বইটা কি শুধু আবৃত্তি শিল্পীরাই কেনেন বা খোঁজেন, নাকি সাধারণ পাঠকরা যারা কবিতা পছন্দ করে তারাও খোঁজেন? যারা ছন্দ কবিতা লেখেন এবং গদ্য কবিতা লেখেন প্রত্যেকটি কবিতাই আপনার আবৃত্তিযোগ্য। তো আবৃত্তি শিল্পী ছাড়াও আমার রৌদ্রছায়া প্রকাশ থেকে এই বইটি সংগ্রহ করেছেন অনেকে। উৎসাহ অনুপ্রেরণা যেটা কাজ করে যে পরের বছরও আমি আরও কিছু কবিতা নিয়ে বই আনবো বা আরও 100 কবিতার বই আনবো, এই ধরনের কোনো পরিকল্পনা আছে কিনা? আসলে এই বইটি যখন সম্পাদনা করতে যাচ্ছিলাম তখন অনেকেই বলেছেন যে ভাইয়া 100 জনের 100 কবিতা নাকি আপনি 5 জনের বা 10 জনের নিয়ে এভাবে 10 জনকে বা 20 জন লেখককে নিয়ে লিখছেন, এরকম যে না, আমি যে সম্পাদনা করছি 20 জন লেখক থাকবে, 10টি করে কবিতা আর সংক্ষিপ্ত পরিচিতি এভাবে করছি। তবে আগামীতে এটার চাহিদা যে না, একক মানে 100 জনের 100 কবিতা নিয়ে কাজ করার চিন্তাভাবনা আছে এবং সেটা এসেছে আমাদের যে লেখকরা আছেন তাদের মধ্য থেকে। আপনারা দেখছেন আলোঘর প্রকাশনা বইমেলা প্রতিদিন। আমরা বইমেলার মাঠে আছি, নতুন বইয়ের সঙ্গে আছি, আরও কিছু আয়োজন আছে, চলুন সেগুলো উপভোগ করি। আমি এখন যার সঙ্গে কথা বলবো তার নাম মোহাম্মদ মাহবুবুর রহমান। তিনি প্রকাশনা প্রতিষ্ঠান মেধা পাবলিকেশনসের অন্যতম প্রকাশক। তার সঙ্গে কথা বলে জানবো কি অবস্থা আমাদের বইমেলার। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। এই বছর আপনারা নানা রকম বই নিয়ে এসেছেন, আমরা জানি। কোন ধরনের বইয়ের বিক্রি বেশি বা পাঠক আগ্রহ বেশি? আসলে মূলত আমাদের গল্প উপন্যাসও আছে, কিন্তু আমাদের প্রতিষ্ঠান থেকে ধর্মীয় বই একটু বেশি প্রকাশ করে থাকি আমরা সাধারণত। তো সেই ক্ষেত্রে ধর্মীয় বইয়ের বেশ ভালো বিক্রি হচ্ছে, আর হতাশ হওয়ার মতো আমি কিছু দেখি না আমার স্টলে। আমরা একটা কথা শুনি যে ধর্মীয় বই যেগুলো আছে সেখানে নাকি কপিরাইটের একটা ব্যাপার থাকে, সেটা আপনারা সেভাবে মানেন না, মানে ধর্মীয় বই যারা প্রকাশ করেন। কিন্তু আপনারা কতটা মানেন কপিরাইটের বিষয়টা? আমরা তো নিয়ম মাফিকই চলার চেষ্টা করি। তো এই বদনামটার মূলত কিছু কারণও আছে, সেটা হলো বাংলা বাজারের কিছু প্রতিষ্ঠান আছে এরকম কাজ করে, সেটা আমাদের নলেজে আছে। কিন্তু বাংলা একাডেমির নিয়ম মাফিকই তো এখানে যারা আছে তারা আসে, তারপরও চুপি চাপে যদি কেউ কিছু করে থাকে সেটা আমাদের নলেজে নাই, কিন্তু আমরা নিয়মতান্ত্রিকভাবেই আছি আলহামদুলিল্লাহ, সেভাবেই চলার চেষ্টাও করি। ইসলামী বইমেলা বা ধর্মীয় বইমেলা যেগুলো হয় সেখানে বেশি আগ্রহ দেখেন নাকি বাংলা একাডেমি বইমেলায় বেশি আগ্রহ দেখেন এই ধরনের বইয়ের? তুলনামূলক বাংলা একাডেমিতেই আসলে কম্পেয়ার করলে বাংলা একাডেমিতেই আগ্রহটা বেশি পরিলক্ষিত হয়। এই সেন্সে আমার যেটা ধারণা, আমার ব্যক্তিগত ধারণা, যে এখানে সব ধরনের কাস্টমাররা আসার পর আমি যেটা বুঝি, আসলে তো আমরা মুসলিম কান্ট্রি, মুসলমানের সংখ্যা বেশি, কিন্তু এরা হয়তো জানে না যে কোথায় কোথায় গেলে বইগুলো পাওয়া যাবে। সেক্ষেত্রে তারা একটা মোক্ষম সুযোগ মনে করে বাংলা একাডেমি। সেক্ষেত্রে দেখা যায় ধর্মীয় বইগুলো এখানে বেশ ব্যাপক আলোড়ন সৃষ্টি করে এবং চাহিদাও বেশি দেখা যায়। ধন্যবাদ আপনাকে মাহবুব ভাই, ভালো থাকবেন আপনি। আলহামদুলিল্লাহ, আপনিও ভালো থাকবেন। দর্শক, আমার হাতে যে বইটি আছে এই বইটির নাম আড়ালে পতনের উৎসব। তবে কবির নাম লেখা নেই, কিন্তু আমরা জানি কবির নাম ইমরান মাহফুজ। কেন কবির নাম প্রচ্ছদের উপরে লেখা নেই একটু জানবো কেন? আমি আসলে কাজ দিয়ে আমার সৃষ্টি মানুষের কাছে পৌঁছাতে চাই বলে আমার নামটা রাখিনি। আমি আমার সৃষ্টিটাকে আমার উল্লেখযোগ্য মনে করেছি। ভিতরেও কোথাও নেই নাম নাকি? ভেতরে আছে, কিন্তু যেহেতু প্রচ্ছদটাই দেখে মানুষ ইয়ে করে, তো সেক্ষেত্রে আমি আমার বইয়ের নাম এবং প্রচ্ছদকে মানুষের সঙ্গে কানেকশন দেওয়ার চিন্তা করেছিলাম আর কি। আমাদের লেখকরা কেমন লিখছেন এই বিষয়টা একটু জানবো, তারপর বইয়ের প্রসঙ্গে আবার আসবো। আমাদের একটা অংশ বেশ ভালোই লিখছেন, অনেকটা ঝলক দেওয়ার মতো তাদের এক একটি লাইন পাওয়া যায়, পরের লাইনে আবার পড়ে যাওয়া হয়। তো ফলে সম্পাদনার ক্ষেত্রে একটা চ্যালেঞ্জ মোকাবেলা করে আমাদের আসলে কাজটা করতে হয়।
আপনার অন্যান্য বইয়ের নাম আমরা দেখেছি দেয়ালে লেখা, হয়তো আপনার কাছের মানুষগুলো অথবা আপনার যারা ভক্ত আছে কবিতার পাঠক তারা লেখেন, সেখানেও আপনার নাম নেই। এই প্রচার বিমুখতা আমরা তো প্রত্যেকেরই আছে যে প্রচার প্রবণতা আছে, কিন্তু আপনার শুরু থেকেই সেটা লক্ষ্য করছি, যেটা আপনি বললেন এই বইয়ের ক্ষেত্রে যে আপনাকে না চিনে কবিতাটা চিনুক, এই বিষয়টাই কাজ করে নাকি অন্য কোনো ভাবনা আছে যেটা পাঠক জানেন না? কবিতা হচ্ছে সাহিত্যের সবচেয়ে উঁচু মাধ্যম। তো উঁচু মাধ্যমের মধ্য থেকে যদি একটা রুচিশীলতা, উন্নত চিন্তা না থাকে, সেটা আসলে দীর্ঘস্থায়ীভাবে পাঠককে কানেকশন দিতে পারে বলে আমার কাছে মনে হয় না। তাই আসলে এই দিক থেকে আমি সাময়িক লাভের আশায় ঘুরিনি। আমার কাছে মনে হয়েছে আমি যদি এদিক থেকে সংযত থাকি, তাহলে পাঠক আমাকে খুঁজে নেওয়ার ক্ষেত্রে যেমন তার একটা আগ্রহ কাজ করবে, তেমনিভাবে তার মধ্যে একটা উষ্ণ অভ্যর্থনা এবং আমাকে কাছে পাবা, আমাকে দেখার ক্ষেত্রে তার একটা উদ্গ্রীব এবং কৌতূহল থাকবে। এই কৌতূহল করা কবির কাজ, এই কৌতূহল সৃষ্টি করা কবিতার কাজ। আমি আসলে এই ডিপ বিষয়টাকে ওন করার চেষ্টা করেছি আর কি। ওই জায়গা থেকে নাম না থাকা এবং কবিতা দিয়ে কবিকে চেনা, এটা আমরা ছোটবেলায় পড়েছি, নামের বড়াই করো না কো, নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না কো সবার পরিচয়। ফলে আমি ঠিক ওই জায়গা থেকে কবিতায় নাম থাকা, কবিতার বইয়ের মধ্যে নাম না থাকা এবং কোথাও আমার লাইনটা ব্যবহার করেছে আমার নাম না থাকা নিয়েও আমার কোনো আপত্তি থাকেনি বা রাখিনি। অনেক ধন্যবাদ আপনাকে, আপনার জন্য, আপনার কাজগুলোর জন্য শুভকামনা। ভালো থাকবেন আপনি। আপনাকে ধন্যবাদ, জিটিভিকে ধন্যবাদ। দর্শক, আমি এখন যার সঙ্গে কথা বলবো তার নাম লিলি হক। তিনি প্রকাশক, তিনি লেখক, তিনি সম্পাদক। কেমন আছেন আপনি? আমি সবসময় ভালো থাকি। সবসময় ভালো। শুভ বইমেলা। শুভ বইমেলা। আপনার লেখা একটা বই আছে আমার হাতে, ভালোবাসার তাঁত রুমালে। শুধু রুমাল না, তাঁত রুমাল। কি ধরনের বই এটা? আমি গত 53 বছরে আমার সাহিত্য চর্চায় 981 জন গুণীজনকে পেয়েছি। সুফিয়া কামাল খালাম্মা থেকে শুরু করে আক্তার ইমাম আপা, নীলিমা ইব্রাহিম আপা, ডক্টর মালিহা খাতুন আপা, হোসনা বানু খানম আপা, অধ্যাপক আনিসুজ্জামান ভাইয়া, আব্দুল মান্নান সৈয়দ এবং আরও কামাল লোহানী ভাই সহ মোবারক হোসেন খান, যতজন আছেন সঙ্গীতে, গবেষণায়, অধ্যাপনায় 981 জনের সান্নিধ্যে আমি এসেছি। 34টা অর্গানাইজেশনে স্বেচ্ছাব্রতী হয়ে আমি কাজ করেছি। আর 54টা কান্ট্রির সঙ্গে আমি নিয়মিত যোগাযোগ রেখেছি মাতৃভূমি ও মাতৃভাষার টানে। পৃথিবীর যেখানে যেখানে বাংলা ভাষাভাষী আছেন তাদেরকে নিয়ে টিএসসিতে যখন আমাদের কবিতা পাঠের রিহার্সেল হতো, বৃন্দ প্রযোজনার যখন মহড়া হতো শহীদ মিনারের জন্যে, তখন অন্য ছেলেমেয়েরা বলতো, লীলাপা আপনার কবিতা পড়েছি ডেইলি স্টারে, ইত্তেফাকে, জনকণ্ঠে, কিন্তু আমাদের লেখা ছাপে না। তখন আমি ভাবলাম যে আমার স্বপ্নের বীজ বপনের সময় তো এখনই। আমি চয়ন সাহিত্য ম্যাগাজিনের জন্ম দিলাম। তাদের লেখাগুলো কুড়িয়ে বর্ণমালার হীরা, চুনি, পান্না এডিট করে আমি শুরু করলাম 90 সনে। এই পত্রিকা এখন 34 বছর, একটি সংখ্যা আমি বন্ধ হতে দেইনি। আমার হাতে দেখছেন 10 দিগন্ত, ইস্যুভিত্তিক ম্যাগাজিন। বিজয় দিবস, শহীদ দিবস, যাত্রা শুরু হলো। সেই চয়নের লেখাগুলো নিয়ে প্রতি মাসে 20 তারিখে চয়ন সাহিত্য ক্লাবের জন্ম দিলাম। গুণীজনদের নিয়ে, বিশ্ব থেকে অনেক বড় বড় বরেণ্য শিক্ষাবিদ, তারপর গবেষণা যারা করেন, সঙ্গীতজ্ঞ, তাদেরকে নিয়ে চয়ন সাহিত্য ক্লাবের জন্ম হলো। সেই থেকে শুরু হলো আমাদের নকশি টাওয়ারে বাসায় নিয়মিত 20 তারিখে চয়ন সাহিত্য ক্লাবের আড্ডা। এই যে প্রকাশনা প্রতিষ্ঠান, এই বছর কি ধরনের বই নিয়ে আসছেন আপনারা? আমি প্রথমত শেখর সন্ধানী মানুষ, আগেই বলি। আমরা এনেছি পল্লীকবি জসিমউদ্দিন, আব্দুল মান্নান সৈয়দ, আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে আব্দুল মান্নান সৈয়দ, এই যে পল্লীকবি জসিমউদ্দিন, তারপরে এখানে আছে লালন, তারপরে আছে বিশ্বকবি রবীন্দ্রনাথ। জীবনী ভিত্তিক বই, শিশুতোষ বই এনেছি আর স্মৃতিচারণমূলক বই এনেছি। আর নতুন লেখকদের আমরা খুব প্রায়োরিটি দিই, ফার্স্ট প্রায়োরিটি। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা একজন প্রকাশকের সঙ্গে কথা বলছিলাম, লেখকের সঙ্গে কথা বলছিলাম, সম্পাদকের সঙ্গে কথা বলছিলাম। তিনি লিলি হক। আশা করছি তার প্রতিষ্ঠান চয়ন প্রকাশনে আপনারা আসবেন এবং বইগুলো কিনে নিয়ে যাবেন। দর্শক, আমার হাতে যে বইটি আছে, বইটির নাম অরিতা ব্যানার্জি। বইটির রচয়িতার নাম শহীদুল জয়। তার সঙ্গে কথা বলবো। কি ধরনের বই এটি? এটি একটি কবিতার বই। এই সময়ের, এই প্রজন্মের জন্য বিশেষ করে লেখা, আমার প্রথম কাব্যগ্রন্থ অরিতা ব্যানার্জি। অরিতা ব্যানার্জি মনে হচ্ছে কারো নাম। কে তিনি?
আসলে এটা একটা কৌতূহলের বিষয় অনেকের কাছেই। ইতিমধ্যে আমাকে অনেকে প্রশ্ন করেছে যে অরিতা ব্যানার্জিটা কে। তো আমি বলবো পাঠকদের যে এই বইয়ের এই কাব্যগ্রন্থটির ২৬টি কবিতার মধ্যে ৫টি কবিতা অরিতা ব্যানার্জিকে নিয়ে। তো আমি পাঠকদের বলবো যে এই ৫টি কবিতা পড়ার পরে তারাই বের করবে অরিতা ব্যানার্জিকে। প্রথম বই যখন প্রকাশ হয় আমরা তাদের কাছে জানতে চাই অভিজ্ঞতাটা কেমন ছিল, প্রকাশের জার্নিটা কেমন ছিল, মিষ্ট নাকি তিক্ত? না না না, উনি অনেক মিষ্ট তো অবশ্যই, অনেক আনন্দের প্রথম প্রকাশ এবং আমাকে খুবই খুবই উৎসাহিত করেছে। শুধু প্রকাশক না, আমার আমি মূলত একজন নৃত্যশিল্পী, তো পাশাপাশি লিখছি। সবাই আমাকে উৎসাহিত করেছে, অবশেষে আমার এই প্রকাশ আর কি। আপনার কি পরিকল্পনা আছে, পরের বছর কি ধরনের বই নিয়ে আসবেন? অবশ্যই কবিতা, পাশাপাশি হয়তো আরও লেখা আছে, যেমন হয়তো এরপরে উপন্যাসও বের হবে। তো আশা করি এর পরের বারও আবার আরেকটি কাব্যগ্রন্থ আসবে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, অরিতা ব্যানার্জি, শহীদুল জয়ের লেখা এই বইটি প্রকাশ করেছে প্রকাশনা প্রতিষ্ঠান চয়ন প্রকাশন। আপনারা সংগ্রহ করতে পারেন। দর্শক, এতক্ষণ আমরা বইমেলার মাঠে ছিলাম বইয়ের মানুষদের সঙ্গে, ছিলাম নতুন বইয়ের সঙ্গে। আজকের মতো শেষ করব অনুষ্ঠান আলোকর প্রকাশনা বইমেলা প্রতিদিন। আগামীকাল ঠিক এই সময়ে আবার চলে আসবো আমি, ইকবাল খন্দকার, আর শুরু হয়ে যাবে এই আয়োজন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই বইয়ের সঙ্গে থাকবেন। দর্শক, আলোঘর প্রকাশনা দিশা পরিচালিত একটি সামাজিক উদ্যোগ, আর উপস্থাপকের পোশাক সৌজন্য বালোচন। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।